সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্টস বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার হাসান। আজকে আমরা বিশেষ করে ক্যান্সার রোগীদের নিয়ে কথা বলবো এবং প্রাসঙ্গিক ক্রমে যেটা অন্ত্রের বা স্টমাক ক্যান্সার, যেটা আমাদের খাদ্যনালী এবং স্টমাক ক্যান্সার নিয়ে কথা বলতে চাই এবং এই রোজার সাথেও সেটা কিছুটা প্রাসঙ্গিক। আমাদের সঙ্গে সে আলোচনায় যুক্ত হচ্ছেন ডাক্তার মেহেদী ফারুক, সহকারী অধ্যাপক, ক্যান্সার বিভাগ, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। ডাক্তার মেহেদী, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দর্শকদের সালাম। অনেক ধন্যবাদ। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে রমজান তো সমাগত এবং রমজান চলছে সারা দেশে, এবং এই প্রসঙ্গে সবচেয়ে বেশি যে ক্যান্সারটি রোজায় মানে খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত, সেটি হচ্ছে আমাদের অন্ত্রের ক্যান্সার বা এবং খাদ্যনালী, অন্ত্র, স্টমাক বা পাকস্থলীর ক্যান্সার, সবগুলো কিন্তু এটার সাথে রিলেভেন্ট। তো পাকস্থলীর ক্যান্সার কিন্তু একটি নীরব ঘাতকের মতো। অনেক সময় দেখা যায় যে খুব আর্লি এটা ডিটেকশন করা যায় না। সাধারণত খাবারের সাথেও এর কিছু সম্পৃক্ততা রয়েছে। তো পাকস্থলী ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী, যেটা দিয়ে আসলে একটা মানুষ পরবর্তী চিকিৎসার জন্য একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবে? ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা যারা অনকোলজিস্ট আমরা এই স্টমাক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সারের পেশেন্টদেরকে অনেক লেট স্টেজেই পেয়ে থাকি। খুব প্রাথমিক স্টেজে রুগীরা আমাদের কাছে আসলে আসেই না। দেখা যায় যে বিভিন্ন ফ্যাকাল্টি ডাক্তারদের কাছে যায়, মেডিসিনের সার্জারিতে বা বিভিন্ন জি। ফ্যাকাল্টি ডাক্তারের কাছে যায় এবং অ্যাট দ্য লাস্ট স্টেজে যখন ক্যান্সারটা ধরা পড়ে তখন আমাদের কাছে আসে। তো প্রাথমিকভাবে যেসব সিমটমগুলো আসলে হলে আমাদের অ্যাওয়্যার হওয়া উচিত বা সতর্ক হওয়া উচিত সেইগুলো হচ্ছে যে, যদি স্টমাক ক্যান্সার থাকে, একটা হচ্ছে যে যদি আমাদের একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, যেমন আমাদের বাবা-মা বা আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে নিকট আত্মীয় ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আমরা যাদের বলি, তাদের যদি স্টমাক ক্যান্সারের একটা হিস্ট্রি থাকে তাহলে আমাদের একটু নিজেদের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। সতর্ক থাকতে হবে। ২ নাম্বার যদি এরকম হয় যে আমার অল্প খাওয়ার আগে এই সমস্যাটা ছিল না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমার অল্প একটু খাওয়ার পরপরই আমার পেটটা মনে হয় যেন ভরে যায়। ভরে যাচ্ছে। পেটটা মানে ঠিক আগের মতো আমি খেতে পারছি না। তারপরে যদি এরকম হয় যে আমার ব্ল্যাক স্টুল, ব্ল্যাক স্টেরি স্টুল আমরা যেটা বলি, বা আমাদের পায়খানার সাথে কালো আলকাতরার মতো হচ্ছে, লুজ স্টুল হচ্ছে এবং খুবই ফাউল স্মেলিং, দুর্গন্ধযুক্ত, এরকম ধরনের যদি ফিচার পাওয়া যায়। যদি দেখা যায় আমার পেটে মাঝে মাঝেই ব্যথা করে এবং আমার ওজনটাও ধীরে ধীরে কমে যাচ্ছে, বা মানুষজন বলছে যে আপনি তো আগের চেয়ে অনেক শুকিয়ে যাচ্ছেন, আপনি তো আগের চেয়ে আরও অনেক মানে ভালো হয়ে হেলদি গেছেন, হ্যাঁ ছিলেন, এখন তো আগে হেলদি, হয়ে হ্যাঁ গেছেন। তো এখন অনেক ভালো, বা স্বাস্থ্য আমার ওয়েটটা খুব আনএক্সপ্লেইনড, আমি চাচ্ছি না বা চাইনি, কিন্তু আমারটা ওজনটা কমে যাচ্ছে উইদাউট মানে ইন্টারভেনশন, এবং শরীরটা আস্তে আস্তে ফ্যাকাশ হয়ে যাচ্ছে। এই ধরনের সিমটমগুলো যদি দেখা যায় তাহলে আসলে আমাদের একটু অ্যাওয়ার হওয়া উচিত, থাকতে হবে। এবং তাহলে আসলে আমাদেরকে ডিলে না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং তখন থরলি ইভালুয়েট করে আসলে এটাকে ডায়াগনোসিস করা উচিত। দীর্ঘমেয়াদী অনেক সময় যারা ওষুধ খেতেই থাকে, ব্যথা হয়, ওষুধ খায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা চিকিৎসকের কাছেও যায় না এবং খাবারের যে অল্টারেশন হচ্ছে, এই ব্যাপারটিতে অনেক ক্ষেত্রে এন্ডোস্কোপি করার জন্য বললেও ওনারা অনেকে ভয়ে সেটি করেন না। এন্ডোস্কোপি কি একটা প্রাথমিক একটি ব্যাপার হতে পারে যে স্টোমাক ক্যান্সারের ব্যাপারটাকে নির্ণয় করার জন্য? ডেফিনেটলি এন্ডোস্কোপি একটা খুবই ভ্যালুয়েবল এবং কার্যকরী একটা টেস্ট, যেই টেস্টের মাধ্যমে আমরা স্টমাক ক্যান্সারকে আর্লি ডায়াগনোসিস করা যায়। কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে এটা একটা ভয় কাজ করে। ভয় কাজ একটা করে। ভয়ের কারণে অনেকে এটা করাতে চান না, বললেও করতে চান না। তো এটা করা উচিত না আমার মনে হয়। কারণ এটা একটা সিম্পলি টেস্ট, যেখানে আপনাকে ক্যামেরা দিয়ে আপনার পাকস্থলী এবং খাদ্যনালীটাকে চেক করে আসা হবে। যদি কোনো সাসপেক্টেড বা সন্দেহজনক কোনো কিছু থাকে তাহলে ওনারা ওইখান থেকে একটা বায়োপসি একটু নিয়ে বায়োপসি আসবেন। নিয়ে টিস্যু নিয়ে আসবে এবং এনে এটাকে চেক করবেন যে এটা কি মেলিগন্যান্ট বা এটা কোনো ক্যান্সারের কোনো কিছু আছে কি নাই। যদি না থাকে ভালো। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই যে আমাদের দেশের মানুষের কিন্তু মানে এটা আসলে কোনো স্টাডি নাই আমাদের দেশে, কোনো আমাদের রেকর্ডসও নাই যে কী পরিমাণ মানুষের এইচ পাইলোরি ইনফেক্টেড আছে। রাইট, মানে এইচ এইচ পাইলোরি পাইলোরি, হ্যাঁ। ইনফেকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট মানে হিডেন ইম্পর্টেন্ট রিস্ক কজ মানে ফ্যাক্টর একটা, হ্যাঁ। ফর মানে স্টমাক ক্যান্সার হওয়ার জন্য। রাইট। এবং আমাদের অনেকে এটা কিন্তু আক্রান্ত এবং এটা হয়তো জানেও না। তো এইচ পাইলোরি ইনফেকশন যদি থাকে সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দেখা যায় আমার গ্যাসের সমস্যা থাকে, জি। এবং এটা থেকে আমাকে মেলিগনেন্সিতে টার্ন নিতে পারে। সো এইগুলো আসলে টেস্ট করা উচিত। আমাদের দেশে একটা কমন মানে
নেচার হচ্ছে যে আমরা যে আমাদের মানুষদের আর কি আমরা যেটা বলি যে আমরা খুব রিলাক্টেন্ট টু ট্রিট, আমরা চিকিৎসা করতে খুবই অনীহা মানে প্রকাশ অনীহা করি। প্রকাশ করি এবং ডাক্তারের কাছেও খুব সচরাচর যাই না, আর গেলেও ঠিকভাবে সেভাবে ফলো করি না, ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী সেভাবে চলি না, বা কোনো যদি টেস্ট করতে বলা হয় তাহলে এটাকে খুব বার্ডেন মনে মনে করি। আসলে এই যে টেস্টগুলো করা এটা তো আসলে আমার জন্যই, যদি রাইট। অনেক সময় আমি রোগীদেরকে এই কথা বলে থাকি যে টেস্টে নেগেটিভ আসছে এই জন্য কি আপনি খুশি না? বলে যে হ্যাঁ খুশি, কিন্তু মানে অনেক সময় খুশি নাও হয়, এটাও বুঝতে পারি, কিন্তু টেস্টে যে নেগেটিভ আসে এটা তো একটা আমার জন্য ভালো দিক। যদি পজিটিভ আসে, ধরেন মেলিগনেন্সি কারো পজিটিভ আসে, তার জন্য তো এটা অনেক একটা বড় বড় একটা ধরনের শকিং নিউজ। বড় ধরনের শকিং নিউজ এবং বড় ধরনের বার্ডেন। এবং একটা জিনিস হচ্ছে যদি আর্লি স্টেজে যে কোনো মেলিগনেন্সি আর্লি স্টেজে ধরা যায় তাহলে এটা ট্রিটমেন্ট করাটা যত ইজি এবং যত কিউর রেট যত বেশি হবে, লেট স্টেজে ধরা পড়লে কিন্তু সেরকম কখনোই হবে না। সেটা আপনি দেশে হোক, দেশের বাইরে হোক, যেখানেই যান না কেন, যেখানে যায় না কেন। যদি স্টেজ 4 ডিজিজ হয়ে থাকে সেটা আসলে কখনোই কিউরেবল আমরা বলি না। একেবারে। তো যে কথাটি বলছিলাম যে স্টোমাক ক্যান্সারের প্রাথমিক কিছু ব্যাপার রয়েছে। দীর্ঘদিন এইচ পাইলোরি একটি ফ্যাক্টর আপনি বললেন। যে এন্ডোস্কোপি করার পর যদি কোনো কারণে সেখানে ক্যান্সারের কোনো এভিডেন্স পাওয়া যায় বা ম্যালিগন্যান্সি পাওয়া যায়, তার পরবর্তী যে পরিবর্তন, বিশেষ করে পেশেন্ট কাউন্সেলিং এবং তার চিকিৎসা পদ্ধতি, এই চ্যালেঞ্জটিকে কিভাবে আপনারা গ্রহণ করে থাকেন? এটা ডেফিনেটলি আপনার প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন। এটা নিয়ে আমরা সবসময়ই আমরা এই প্রবলেমগুলো ফেস করি। কারণ যখনই একজন পেশেন্টের কোনো এনি সর্টস অফ মেলিগনেন্স, সেটা ব্রেস্ট ক্যান্সার হোক বা স্টমাক ক্যান্সার হোক, কোলন যেটাই হোক, যদি বায়োপসিতে বা এন্ডোস্কোপিতে অথবা কোলোনোস্কোপিতে ধরা পড়ে যে মেলিগনেন্সি আসে, তাহলে তারা কার কাছে যাবে বা কিভাবে আগাবে? একদম। আসলে ইন্টারন্যাশনালি একটা গাইডলাইন সেট করা আছে। আমরা চাইলেই আমাদের মন মতো চিকিৎসা করতে পারি না। অনকোলজিক্যাল ম্যানেজমেন্ট একটা আমরা গাইডলাইন ফলো করি ইন্টারন্যাশনাল সারা দুনিয়াতেই। সেটা বাংলাদেশের রোগীর জন্য হোক, ইন্ডিয়ার রোগীর জন্য হোক, আমেরিকার রোগীর জন্য হোক বা সিঙ্গাপুর রোগীর জন্য হোক, অলমোস্ট সব জায়গায় একটা ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করা হয় এবং গাইডলাইনের ইয়েটা কিন্তু আসলে এই জন্যই করা হয়েছে যেন মিসম্যানেজমেন্ট না হয় এবং একটা ভালো প্রপার ম্যানেজমেন্ট হয়। তো যদি এন্ডোস্কোপিতে মেলিগনেন্সি আসে, দেন আমরা ওয়ার্কআপ করি যে আসলে এটার ডিজিজের এক্সটেনশনটা কতটুকু, জি। এটা কি স্টমাক কনফাইন নাকি লোকালি অ্যাডভান্স নাকি ম্যাটাস্টেটিক। এটার জন্য আমরা কিছু ইমেজিং টেস্ট করি, সিটি স্ক্যান করতে দিই। অনেক সময় যদি সাসপিশন হয় যে এটা ম্যাটাস্টেটিক, সেক্ষেত্রে আমরা প্যাট সিটি স্ক্যানও করতে জি। বলি। এবং তারপরে কিছু বেসলাইন কিছু টেস্ট করা হয় যে ওনার ফাংশনাল স্ট্যাটাস দেখা হয় যে উনি ওয়েদার হি ক্যান গো ফর সার্জারি অর কেমোথেরাপি। তো যেটা আমি খুব ব্রড হেডলাইনে বলি যে যদি লোকালি ক্যান্সারটা লোকালাইজ থাকে এবং মানে বেশি দূর ছড়ানোর কোনো আলামত না থাকে অ্যাকর্ডিং টু দ্য সিটি স্ক্যান বা ইমেজিং রিপোর্ট, জি। সেই ক্ষেত্রে আগে সার্জারি করণীয়। সার্জারি করেন। কিন্তু যদি দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানে পাই যে এটা ছড়িয়ে পড়েছে, যে আশেপাশের লিফ নোডগুলোতে ছড়িয়ে পড়েছে বা লোকাল একটু অ্যাডভান্সমেন্টের ফিচার আছে, সেই ক্ষেত্রে কিন্তু এখন টু দ্য গাইডলাইন আগে করা উচিত যে নিউ অ্যাডজুভেন্ট বা আগে কেমোথেরাপি দিয়ে এটাকে সাইজটাকে শ্রিঙ্ক করে নিয়ে আসা, তারপরে সার্জারি করা, দেন অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, তারপরে আবার কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি এগুলো প্রয়োজন মানে হতে পারে। কিন্তু আমাদের মানে এটা ব্যর্থতা যে আমরা আসলে অনেক সময়ই ঠিক গাইডলাইন অনুযায়ী পেশেন্টদেরকে চিকিৎসাটা দিতে পারি না, বিকজ মানে এক একজন এক একভাবে এটা করার কারণে এটা মানে হয়ে মানে ওঠে না। একদমই। মানে এই জায়গাটা এইখানে একটি ব্যাপার রয়েছে যে একটা সমন্বিত একটি চিকিৎসা ব্যবস্থা বা আমরা যেটা বলি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ বা টিউমার বোর্ড, সেটির কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে আমি আমাদের দর্শকদেরকেও বলবো যে আসলে একজন একটা টিউমার বা ক্যান্সার ধরার পরে আপনাদেরকে অবশ্যই একটা সেকেন্ড অপিনিয়ন নেওয়া উচিত, বা একটা টিউমার বোর্ডের মাধ্যমে যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায়, মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, যেখানে একজন সার্জন থাকবেন, একজন মেডিকেল অনকোলজিস্ট থাকবেন, রেডিয়েশন অনকোলজিস্ট থাকবেন, প্যাথোলজিস্ট থাকবেন, এরকম টিউমার বোর্ডের মাধ্যমে একটা সমন্বিত যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায় এবং প্ল্যান অফ ম্যানেজমেন্টটাকে সাজানো যায়, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা সুন্দর হয়। এই সমন্বিত একটি টিউমার বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিলে সেটি অনেক বেশি
উপকার হয় রোগীর জন্য। আমরা এবার একটু জীবন ধারণ প্রসঙ্গে আসি, যেটা আসলে মানুষের একটু ওতপ্রোতভাবে জড়িত, যে কোন খাবার বিশেষ করে এই যে এই আমাদের পাকস্থলী ক্যান্সার বা অন্ত্রের ক্যান্সারের জন্য কোন খাবারগুলো আসলে প্রাসঙ্গিক, আসলে মানে আমাদের ভালো নয়? আমাদের যে কোনো মেলিগনেসির জন্যই খাদ্যাভ্যাসে একটা বড় ভূমিকা রয়ে গেছে। আর পাকস্থলীর জন্য তো অবশ্যই এটা এটা নিঃসন্দেহে, এটাতে কোনো সন্দেহ নেই যে কিছু কিছু খাবারের সাথে এটার খুবই অ্যাসোসিয়েশন আছে। যেমন আমরা খুব বলি যে যদি খুব লবণাক্ত ধরনের ফুড, সল্টেড ফুড যেগুলো আছে, সেই অতিরিক্ত সল্টেড salted food ফুডগুলা যেগুলো আছে। ইটস রিলেটেড উইথ স্টমাক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সারের সাথে। যে সমস্ত ফুডগুলা স্মোকড ফুড, যেগুলো আমরা খুব ধোঁয়াযুক্ত খাবার, কাবাব, পোড়া, এরকম ফ্রাই ফুড যেগুলো আমরা খাই, সেগুলাও আসলে এইটার সাথে খুব অ্যাসোসিয়েটেড। ইদানিং ইদানিং আমরা দেখছি যে ইয়াং জেনারেশনদের মধ্যে স্টোমাক ক্যান্সার এবং গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন টিউমারের পরিমাণ অনেক বেড়ে বেশি। গেছে। তো এইটার এক্সাক্ট স্টাডি নাই আমাদের দেশে যে কেন এটা বেড়ে যাচ্ছে বা কেন আমরা এই ধরনের পেশেন্ট বেশি পাচ্ছি। তবে আমার এক্সপিরিয়েন্স বা আমার অভিজ্ঞতা আমরা যেটা বুঝতে পারি যে আমাদের ইয়াংদের মধ্যে খাদ্যাভ্যাসের একটা আমূল পরিবর্তনের কারণে দেখা যায় যে ইয়াংদের মধ্যে আমরা স্টোমাক ক্যান্সার বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন টিউমার অনেক বেশি পাচ্ছি। যেমন আমাদের ইয়াং জেনারেশনদের মধ্যে বেশিরভাগ দেখা যায় এখন ওনারা ফ্রাইড ফুড, স্মোকড ফুড, এগুলো বেশি। তারপর এগুলো বেশি খায়, কাবাব, ভাজা পোড়া খাবার, এগুলা বেশি বেশি ওনারা পছন্দ করে। আমরা ফ্রুটস, ভেজিটেবল এগুলা কম ফাইবারের খাই, উপরে ফাইবারের উপরে আধিপত্য আমরা কমে গেছে। খুবই কম খাই। তো এগুলা আসলে মানে একটা ক্ষতিকারক জীবন পদ্ধতি বা খাবার Right. ইয়ে। এবং ফাইবারকে কিন্তু খুব ভালো একটা খাবার ধরা হয়, বিশেষ করে যে আপনার ডেফিনেটলি কোলন ক্যান্সারের প্রিভেনশনের জন্য। কোলন কোলন ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, ইসোফেজিয়াল সব আসলে সব সবগুলোর ধরনের মেলিগনেন্সির সাথে কিন্তু এটা এই খাদ্যাভ্যাসের একটা খুব অতপ্রত বড় ভূমিকা সম্পর্ক রয়েছে। আছে। প্রসঙ্গক্রমে আসি, যেহেতু রমজান চলছে, যারা ক্যান্সারে স্টোমাক বা অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত, তাদের জন্য রোজা কতখানি প্রাসঙ্গিক বা কোন স্টেজে তারা করতে পারবে? আসলে এই ব্যাপারটা বলতে গেলে অনেকগুলি কথা বলতে হয়। মানে রোজা তো একটা ফরজ হুকুম, ইসলামের একটা পাঁচটা খুঁটির মধ্যে একটা একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটাতে আমাদেরকে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। এটা কোরআনে শরীফে যেখানে রোজার হুকুম আসছে সেখানেই সরাসরি আসছে যে তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে এই সংখ্যাটা তোমরা পরে পুরা করে নিবে। আর যদি মনে হয় আপনি খুব কষ্ট হচ্ছে, আপনার হয়ে বমি যাচ্ছে। হচ্ছে, লুজ মোশন হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, আপনার খুব দুর্বল লাগছে, কষ্ট হচ্ছে, তো আমার মনে হয় যে না রাখাই উত্তম। আপনি রাখবেন না, বা আপনার কেমোথেরাপি চলছে, যেহেতু আপনি শরীরের দুর্বলতা, সো আপনি এই সময় রাখেন না, আপনি পরে রাখেন। এবং স্টোমাক ক্যান্সার বা অন্ত্র ক্যান্সারে তাদের অ্যাবজর্পশনের পরিমাণটাও কিন্তু অনেক ক্ষেত্রে জি, কমে যায়, সব definitely। খাবার খেতে পারে না, সব খাবার সেক্ষেত্রে খেতে হয়তো পারে না। সেটা ডাক্তারের পরামর্শে সেটা আসলে নেওয়া উচিত। স্টোমাক ক্যান্সার প্রিভেনশনের জন্য আমাদের আসলে কি কি জীবনধারায় পরিবর্তন আনা উচিত? স্টমাক ক্যান্সার প্রিভেনশনের জন্য আমাদের খাদ্যাভ্যাসে একটা, যেটা আগেই বললাম, সেটা তো সেটা আমরা চেঞ্জ করা জেনেছি। উচিত। এবং আরেকটা জিনিস যেটা আমাদের দেশে এইটা প্রোগ্রাম তো নাই, যেটা স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা উচিত। একদমই সেটি। যেটা জাপানের, মানে দেখা যায় যে এই মানুষদের মধ্যে এই স্ক্রিনিং প্রোগ্রাম আছে, ওরা খুব আর্লি এজ থেকেই এন্ডোস্কোপি করে স্ক্রিনিং টেস্ট করে। স্ক্রিনিং টেস্টটা করে। যেহেতু আমাদের দেশে নাই, সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে যাদেরই আমি যে সিমটমগুলো বললাম, যে এই ধরনের যদি সিমটম হয় বা তাকে আফটার ফ্যামিলি 50 ইয়ার্স, হিস্ট্রি যদি থাকে, আমার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, আমার বাবা মা বা আমার খুব ক্লোজ রিলেটিভের মধ্যে যদি স্টমাক ক্যান্সার হিস্ট্রি থাকে, অথবা শুধু স্টমাক ক্যান্সার না, অন্য কোনো ক্যান্সারের হিস্ট্রি আছে, কেননা কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই যে ক্যান্সার সিনড্রোম, হয়তো ব্রেস্ট ক্যান্সার ছিল মায়ের, সন্তানের স্টমাক ক্যান্সার, এই ধরনের কিছু সিনড্রোম আছে, দেখা যায় যে জেনেটিক মিউটেশনের কারণে এটা 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 হতে পারে। জি, সো যাদের এই ধরনের ফিচার আছে তাদেরকে অবশ্যই এন্ডোস্কোপি অবশ্যই করে এন্ডোস্কোপি করে। ওরে দেখা উচিত। এবং যদি এই ধরনের সিমটম হয় যে আর্লি স্যাটিটি, মানে অল্পতেই ক্ষুধা আমার চলে যাচ্ছে, ক্ষুধামন্দা, বা ওজন কমে যাচ্ছে, বমির সাথে রক্ত যায় বা পায়খানার সাথে রক্ত যায়, কালো আলকাতার মতো পায়খানা হয়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে দ্রুত ডক্টরের অবশ্যই। পরামর্শ নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আরো কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিশেষ করে স্টোমাক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সার নিয়ে প্রাসঙ্গিক অনেকগুলো আলোচনা করলাম। একই সঙ্গে রোজার প্রাসঙ্গিকতা, যারা আসলে ক্যান্সার রোগী রোজা রাখতে চান তাদের জন্য কি সতর্কতা, সেটা আলোচনা করেছি। এবং স্টোমাক ক্যান্সার প্রিভেনশনের জন্য শুধুমাত্র অ্যাসিডিটির বা ওষুধ খেয়ে যাওয়াই নয়, বছর পর বছর যদি সমস্যা থাকে তাহলে তার মূলে উৎপাটন করতে হবে, অনেক ক্ষেত্রে এন্ডোস্কোপি করে সেটি নিশ্চিত করতে হবে যে সেটি স্টোমাক ক্যান্সার কি না। সপ্তাহে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।